জন, সেখানে 2 জন সম্মানিত শিক্ষক এবং 3 জন শিক্ষার্থীদের সমন্বয়ে আমরা প্রতিটি দলের মধ্য থেকে আমাদের কোতোয়ালি থানায় আজকে 20টি অধিক শিক্ষা বিভিন্ন সময়ের বিভিন্ন আমাদের শুভাকাঙ্ক্ষী সবাইকে আসসালামু আলাইকুম। নির্দেশনামূলক বক্তব্য জানতে চাইব আমাদের উপস্থিত মন্ত্রী মহোদয়ের কাছ থেকে। তো তার আগে আমি সবার কাছে বিশেষ করে লিপি আপার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে আমাকে মনোনয়ন করার জন্য অনেক ধন্যবাদ। এবং পুরস্কার প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে, সেই আলোকে আজকে আমাদের প্রথম এবং দ্বিতীয় যে গ্রুপটি হবে অর্থাৎ 5 জনের যে 10টি আমাদের এই খুবই প্রজেক্ট ধারণ করেছে, ছবি বিজ্ঞানীরা যদি বলি তারা ভবিষ্যতে হয়তো গড়ে উঠতে পারি। তবে বাংলাদেশ বিশ্ব দরবারে আরো মর্যাদা বিশেষ অতিথি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো তার আগে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী এবং বিভিন্ন যার অবস্থানে আছে এসি সমৃদ্ধ সর্বাঙ্গীন একটা অডিটোরিয়াম করার জন্য আমি সুধীমণ্ডলী, আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের করবে ঈশিতা ব্যাপারী। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় ধর্মস্য গ্লানির্ভবতি ভারত নমো ভগবতে বাসুদেবায়। বিনাশায় চ নিষ্ঠিতং ধর্ম সংস্থাপনা। অংশগ্রহণ করেছে, সেজন্য আমরা আনন্দিত। আজকে আমাদের এই গ্রহণ করছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন এমপি।
সোলার হ্যাঁ সোলার মানে ওয়েস্ট করে তো দিতেছে তারপরে হচ্ছে এখন স্বল্প করে বিদ্যুৎ পাচ্ছে এবং স্যার এই কার্বনগুলো নিঃসরণ করে বেশি ঠান্ডা বাতাসে ছড়াই জি স্যার এবং এটা আমরা ব্যবহার করবো দুর্গম এলাকায় যে গ্রামীণ পরিবেশ যেখানে বিদ্যুতের খুঁটি টাঙানো হয় অসম্ভব সেখানে তারা যদি ওয়েস্টের জিনিস পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করতে পারে তাহলে তারা স্বাবলম্বী হবে যেখানে প্রতিটা বাচ্চারা দক্ষতা অনুযায়ী বিকাশের সুযোগ পাবে যেমন বর্তমান শিক্ষা ব্যবস্থায় বেশি অনেক শিক্ষার্থী যেমন কিশোর অপরাধ কিশোর গ্যাং মাদকের দিকে ঝুঁকে পড়ছে সেগুলো যেন না হয় তারা যেন একটা সার্বক্ষণিক একটা শিক্ষকের আন্ডারে থাকে যেমন এখানে আমাদের থাকবে একাডেমিক ব্লক যেখানে পড়াশোনার বিষয় থাকবে সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ সেন্টার এআই অ্যান্ড রোবোটিক সেন্টার এরপর সব কিছুই থাকবে এখানে একটা বাচ্চার বেড়ে ওঠার সকল কিছু স্পোর্টস স্কাউটিং লিডারশিপ যেমন আপনি একজন অভিভাবক আপনারও কিন্তু টেনশন থাকে যে আমার বাচ্চাটা স্কুলে যাচ্ছে সে কি আদৌ স্কুলে যাচ্ছে কি না অন্য জায়গায় ঘুরছে তার পড়াশোনাটা কেমন হচ্ছে আপনাদের এই টেনশনটা দূর করানোর জন্য আপনারা যখন কর্মক্ষেত্রে যাবেন আপনার স্টুডেন্টকে এখানে দিয়ে যাবেন বাচ্চাকে এখানে দিয়ে যাবেন এবং আপনার কর্মক্ষেত্র শেষ হোক তার শেষে আপনি নিয়ে যাবেন তাদের বাসায় কোনো প্রেশার থাকবে না তাদের পড়াশোনা সব স্কুলের ভিতরে থাকবে এবং এখানে তার বাচ্চার বেড়ে ওঠা আপনার বাচ্চার বেড়ে ওঠার সকল কিছু এখানে বিষয় থাকে খাওয়া দাওয়া এটা আমাদের বাতাসকে দূষিত কিন্তু আমরা চাচ্ছি যে এই কাজটি নিয়ে অটোমেটিকভাবে করা এবং এই ময়লাগুলোকে ডিরেক্টলি না করে এটাকে আমাদের মনে হয় যে ময়লাকে 3 ভাগে আমরা ভাগ করি 3 ভাগে ভাগ করার পর সেটি ভিন্ন ভিন্ন টানের মাধ্যমে নিচে যাবে যেটা হাইড্রোলিক সিস্টেমের
মানুষের যিনি প্রিয়, আমাদের ঢাকা ৬ আসনের মাটি ও মানুষের আস্থার প্রতীক সাবেক মেয়র জনাব সাদেক হোসেন, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকার যোগ্য উত্তরসূরি, আমাদের সকলের প্রিয় জনাব ইঞ্জিনিয়ার ইশতাক হোসেন। এবারে বক্তব্য নিয়ে আসবেন জনাব ইঞ্জিনিয়ার ইশতাক হোসেন এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত আজকে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শীর্ষক এই সায়েন্স ডিসপ্লে, আমি বলবো সায়েন্স ফেয়ার, এই প্রজেক্টের এই অনুষ্ঠানে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজকবৃন্দ, শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, জুবলি স্কুলের ম্যানেজমেন্ট যারা আছেন এবং আমার সামনে উপস্থিত এই স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে এবং সকল যারা পার্টিসিপেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের থেকে আজকে অংশগ্রহণ করেছে এবং অভিভাবকবৃন্দ, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার পূর্ববর্তী বক্তার যে ধরে বলতে চাই যে বয়স হয়ে গেল 40, তারপরেও শুনতে হয় ছোট মানুষ। আসলে ছোট বয়স বিষয় না, অভিজ্ঞতা, আন্দোলন, সংগ্রাম, লড়াই, রাজনৈতিক দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমরা এখানে উঠে এসেছি। তাই আমি বলবো যে আমরা বয়স কোনো বিষয় হতে পারে না। একজন মানুষ তার অভিজ্ঞতা অর্জন করে তার চলার পথের মধ্য দিয়ে তার মাধ্যমে আমরা উঠে এসেছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি একটু সায়েন্সের বিষয়ে এবং বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ে একটু কথা বলতে চাই। আমাদের বাংলাদেশে পাহাড় পরিমাণ যে সকল সমস্যা রয়েছে সেগুলো সমাধানের জন্য আমি মনে করি যে বাংলাদেশকে একটি আধুনিক শিক্ষা এবং প্রযুক্তি এবং বিজ্ঞান চর্চার মাধ্যমে একটি জাতি হিসেবে যদি গড়ে তুলতে পারি, তাহলে আমাদের দেশের যে সকল সমস্যা রয়েছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো। এর পাশাপাশি আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যে সকল রাষ্ট্র রয়েছে তারা শক্তিশালী হতে পেরেছে কারণ তারা প্রযুক্তি এবং বিজ্ঞানের উপরে দীর্ঘদিন যাবত, দীর্ঘ শতকের পর শতক যাবত তারা রিসার্চ এবং ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের জাতিকে উন্নত করেছে। আমরা যদি দুই একটা উদাহরণ নিয়ে চিন্তা করি, যে মেডিকেল সায়েন্স যে ধরনের অগ্রগতি হয়েছে বিশ্বে গত 100 বছরে, তার মধ্যে আপনারা দেখবেন যে বিভিন্ন জটিল রোগ যেগুলো আগে কোনো চিকিৎসা ছিল না, মানব জাতিতে বিভিন্ন ধরনের মহামারী ছড়িয়ে পড়লে লক্ষ লক্ষ মানুষ তারা মৃত্যুবরণ করতো, সেই ধরনের রোগের কিন্তু আজকে এই মেডিকেল সায়েন্স রিসার্চের ফলে এখন সেগুলোর চিকিৎসা আমরা বের করতে পেরেছি। সেগুলোর যে ইমিউনিটি অর্থাৎ যে টিকা সেগুলো আমরা উদ্ভাবন করতে পেরেছি বলে আজকে কিন্তু আমাদের পৃথিবীতে বিভিন্ন রোগ, বিভিন্ন চিকিৎসা এগুলোকে আপনার সম্পন্ন করা যাচ্ছে এবং রোগের চিকিৎসা আমরা দিতে পারছি। আপনারা অনেকে হয়তো জানেন যে আমাদের ঢাকা শহরের যানজটের যে ভয়াবহ অবস্থা সেটি নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান বিগত আমরা সরকার গঠন করার পর থেকে কাজ করে চলেছে এবং আমাদের ঢাকা শহরের সেন্ট্রালে বিভিন্ন জায়গায় এআই প্রযুক্তি দিয়ে কিন্তু এখন ট্রাফিক সিগন্যাল সেটা পরিচালিত হচ্ছে। এর ফলে আমি নিজেও রাস্তাঘাটে চলাচল করি এবং আমি এই সরকারের অংশ দেখে বলছি না, আমি আসলেই মনে করি যে বেশ গত 8-10 দিন যাবৎ আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা অনেকখানি উন্নত হয়েছে। এটা যেই সকল এলাকায় পাইলটিং করা হচ্ছে সেই সকল এলাকার কথা বলছি। আমাদের এই অঞ্চলে এখনও সেটা চালু হয় নাই, হলে পরে আমরাও সেটা সুফল পাবো। তো এইটা কিভাবে সম্ভব হলো, আমি যখন আগে দেখতাম যে অটো রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা এবং বিভিন্ন 3 হুইলার তারা কোনো ট্রাফিক সিগন্যালই তারা মানতেন না এবং বিভিন্ন যে আমাদের যানবাহন রয়েছে তারা কোনো ট্রাফিক সিগন্যাল অকার্যকর ছিল। সেখানে ম্যানুয়ালি ট্রাফিক যারা কন্ট্রোল করতেন, ট্রাফিক পুলিশ, ট্রাফিক বিভাগ, তারা হাত দিয়ে সেই ট্রাফিকটাকে কন্ট্রোল করতো এবং বিভিন্ন জায়গায় লাইটগুলো অকেজো পড়েছিল। কিন্তু বেশ কিছুদিন যাবৎ যেখানে এআই সিস্টেমে ক্যামেরা লাগানো হয়েছে সেটা দিয়ে ওই যে নাম্বার প্লেট নির্ধারণ করে যখন মামলা পাঠানো শুরু হলো, পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেও যখন
ট্রাফিক আইন মেনে চলার এক অনন্য উদাহরণ দেখালেন একজন প্রধানমন্ত্রী হয়ে। তিনি ট্রাফিক লাইটে থামছেন, তো একজন জাতির লিডার হিসেবে উনি যে এক্সাম্পল সেট করেছেন সেটারও একটা প্রভাব রয়েছে। পাশাপাশি এই যে এআই টেকনোলজিতে যে প্রযুক্তিটা ইমপ্লিমেন্ট করা হলো সেটার জন্য কিন্তু অনেকখানি এখন ট্রাফিক ব্যবস্থাপনার সুশৃঙ্খলের দিকে যাচ্ছে। পুরোপুরি তো হবে না, একদিনে বা ওভারনাইট হবে না, এটা সময় লাগবে, কিন্তু এটা হবে। তো এরকমই আমি বলতে চাই যে মেডিকেল সায়েন্স বলেন বা অন্যান্য দিক থেকে বলেন বা এআই বলেন, সামনের দিকে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া এটাও তো একটা টেকনোলজি। আমরা যেটা হাতে মোবাইল ফোন ইউজ করি সেখানে ফেসবুক কমিউনিকেশন টেকনোলজি অনেক দূর এগিয়ে গিয়েছে। তো যে সকল রাষ্ট্র, পৃথিবীর উন্নত দেশ, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, জাপান বলেন, সেখানে কিন্তু তারা বহু দশক ধরে এই টেকনোলজির উপরে গুরুত্ব আরোপ করেছে। তাই আমার এই কথাগুলো সকল কিছু বলার উদ্দেশ্য যে আজকের এই ছোট পরিসরে এই যে সায়েন্স ফেয়ারটা হচ্ছে, এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে, কন্টিনিউ করতে হবে এবং আরও অ্যাডভান্স স্টেজে কীভাবে নিয়ে যাওয়া যায় সেটার জন্য আমাদেরকে কার্যক্রম করতে হবে। সেই জন্য মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দরা রয়েছেন, আমি ওনাদেরকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যে আমাকেও ইনভাইট করেছেন। আমি এই ধরনের উদ্যোগের সাথে সম্পূর্ণরূপে আমি সহযোগিতা করার জন্য আমি নিজে উপস্থিত থাকব। আগামীতে আপনারা এটাকে ভালো করেন এবং আমাদের এই অঞ্চল থেকে শিক্ষা প্রতিষ্ঠান যদি জাতীয়ভাবে 1 নম্বর পুরস্কার প্রাপ্ত হয় তাহলে তো আমার চেয়ে আমরা সবাই সেটার জন্য সর্বোচ্চ গর্বিত হব। তো সেই জন্য আপনাদের যে ধরনের সহযোগিতা দরকার সেটা আপনারা করবেন। আর আপনারা জানেন যে সোলার টেকনোলজি এখন যেটা আছে সৌরবিদ্যুৎ, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে আমাদের এখানে জ্বালানি আমদানি, তেল, গ্যাস এগুলা ইম্পোর্ট বন্ধ হয়ে গেল এবং একটা ভয়াবহ সমস্যায় আমরা পড়লাম। তো আমরা আগামী দিনে যদি সৌরবিদ্যুতে যেতে চাই সেটা হলো নবায়নযোগ্য জ্বালানি, কারণ আমাদের নিজস্ব যেহেতু তেলের সম্পদ নাই, গ্যাসের সম্পদ সীমিত আকারে রয়েছে। তো আমরা নবায়নযোগ্য জ্বালানির দিকে যদি যেতে পারি তাহলে আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে। দেশ হিসাবে, জাতি হিসেবে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন যে অবস্থানে রয়েছে তার চেয়ে অনেক উচ্চতর স্থানে পৌঁছাতে পারবো। এই সকল কিছুর জন্য আগামীতে টেকনোলজির উপরে, সায়েন্সের উপরে সর্বোচ্চ ফোকাস করা হবে, এই কথাটি আমি আপনাদের বলতে চাই। গতকাল আমাদের জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে, সেই বাজেটেও কিন্তু বিভিন্ন প্রযুক্তিগত দিকে সেখানে বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের ইনসেন্টিভ ছাড় দেওয়া হয়েছে যাতে আমরা সেই দিকে আমরা এগোতে পারি। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের যারা কোমলমতি শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে আমি উৎসাহ দিচ্ছি যে আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের পাশে থাকব একজন জনপ্রতিনিধি হিসেবে, সরকারের প্রতিনিধি হিসেবে এবং একজন এই দেশের এবং এই শহরের একজন নাগরিক হিসেবে, একজন এই এলাকার একজন সন্তান হিসেবে আমি মনে করি যে এইখান থেকে আমরা আমাদের এই প্রযুক্তির উন্নয়নের, উদ্ভাবনের মাধ্যমে বিভিন্ন ছোট ছোট যে কোনো সমস্যা রয়েছে, বায়ু দূষণ রয়েছে, এই যে বায়ু দূষণের বিষয়টা, আমাদের পৃথিবীর সবচেয়ে দূষিত নগরীর 1 থেকে 3-এর তালিকায় ঢাকা শহরের অবস্থান রয়েছে। ঢাকা, দিল্লি এবং করাচি সম্ভবত এই 3টা সবসময় ওঠানামা করে। তো এর ফলে কিন্তু আমাদের বিভিন্ন দেশের ভিতরে বিভিন্ন রোগ, যেমন ক্যান্সার, ফুসফুসের বিভিন্ন রোগ সহ কিডনি সমস্যা এগুলা হচ্ছে। এই যে দূষণ সেটিকে মুক্ত করার জন্য যেমন একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যে আগামী দিনে ইলেকট্রিক ভেহিকলস, ইভি যেটাকে আমরা বলি, সেটার ব্যবহার সম্পূর্ণরূপে ট্রানজিশন করার জন্য কিন্তু গতকাল বাজেটেও আমাদের সেই ধরনের পলিসি নেওয়া হয়েছে। আমরা যদি ইউরোপের বিভিন্ন উন্নত দেশগুলোয় তাকাই তাহলে তারা প্রায় 100% ইলেকট্রিক ভেহিকেলের দিকে চলে গিয়েছে। তাতে করে কি হয়, বিভিন্ন যে ইন্টারনাল কম্বাস্টন ইঞ্জিন যেগুলো আমরা বলি যে তেলে চালিত যে ধরনের গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো বিভিন্ন জায়গায় সারা দেশে বা যখন রাস্তায় চলে সেই দূষণটাকে ছড়াচ্ছে। কিন্তু ইলেকট্রিক ভেহিকেল হলে তখন যেহেতু সেটার কোনো এক্সস্ট গ্যাস নাই, তার কারণে এই দূষণটা ছড়ায় না। তো এই ধরনের বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। তাই আমি মনে করি যে সায়েন্সের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আমি সবাইকে এনকারেজ করব, যারা শিক্ষার্থীরা, যে আপনারা এই সাবজেক্টের উপরে গুরুত্ব আরোপ করবেন এবং আগ্রহ নিয়ে বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করবেন এবং উচ্চ শিক্ষার জন্য আপনারা বিজ্ঞানকে বেছে নেবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এই পর্যায়ে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে। খোদাফেজ। সবার আগে বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।